হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের ৮ নম্বর ক্লাস। ৭টা ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি, যেখানে আমরা মেনলি ইলেকট্রোস্ট্যাটিক্সের জাস্ট ইন্ট্রোডাকশন করেছিলাম, তারপরে তার প্রবলেম সলিউশন করেছিলাম, তারপর ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল ক্ষেত্র এবং বিভব, এইটা নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন করেছি। মানে এই বই অনুযায়ী চ্যাপ্টার 2 অ্যান্ড 3 দুটো কভার আপ হয়ে গিয়েছে। সেই এই যে বইয়ের যে প্রবলেমগুলো আছে, প্রবলেম সেট 1 অ্যান্ড প্রবলেম সেট 2, সেগুলো নিয়ে এবার আমরা একবার ডিসকাস করে নেব, ঠিক আছে? প্রবলেম সেট 1 নিয়েই এই ভিডিওতে ডিসকাস করতে চাইছি। এই বইটা পদার্থবিদ্যা বাই দুয়ারি মজুমদার মাইতি, এই বইয়ের চ্যাপ্টার 2 এর প্রবলেম সেট 1 এর টোটাল যে 24টা কোশ্চেন আছে, সেই 24টা কোশ্চেনে আমরা ডিটেল সলিউশন করতে চাইছি, ঠিক আছে? চলো একটা একটা করে আমরা কোশ্চেনের সলিউশন দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থাকলে ওদের মধ্যে 50 মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে, আধান দুটির মান নির্ণয় করো। তাহলে দুটো আধান আছে আর 10 সেন্টিমিটার দূরে, সমমানের, ওই জন্য দুটোই কিউ লিখেছি। তাহলে ওদের মধ্যে যে বল ক্রিয়া করবে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, গউস থিওরেম অনুযায়ী প্রিভিয়াস ভিডিওতে বা আমরা আগের ক্লাসগুলোতে করেছি, ফর্মুলা মনে আছে নিশ্চয়ই। সেই ফোর্সের মান কত বলেছে, 10 মিলিগ্রাম ওয়েট। তাহলে 10 মিলিগ্রাম থেকে আমরা গ্রামে গেলাম, 10⁻³ আর ওয়েটের জন্য আমাদের একটা জি এর ভ্যালু গুণ করতে হবে 980, সিজিএস ইউনিটে হচ্ছে। সেখান থেকে কিউ এর ভ্যালু আমরা আরামসে পেয়ে যাব, সেটা হচ্ছে 70 ইএসইউ কুলম, বা এটাকেই আমরা বলি স্ট্যাট কুলম। পরের কোশ্চেনে যাই। দুটি আধানের অনুপাত 2:3, ওদের মধ্যকার দূরত্ব 5 সেন্টিমিটার, তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান হচ্ছে 96 ডাইন। তাহলে আধান দুটোর মান নির্ণয় করো। তাহলে দুটো মান, আধানের রেশিও হচ্ছে 2:3, তাহলে একটা যদি 2x হয়, অন্য একটা আধান 3x হবে। তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল Q1Q2/r², সিজিএস ইউনিটে। সেই ক্রিয়াশীল বল হচ্ছে 96 ডাইন, আর চার্জগুলো আমি যদি বসাই, ডিস্টেন্স যদি বসাই 5 সেন্টিমিটার, তাহলে আলটিমেটলি সেখান থেকে এই এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। এখান দিয়ে এক্স স্কোয়ার আর 3 দুগুণে 6, 6 96/6 হলো, আর এই 25টা উপরে উঠে গেল। উপরে উঠে যাওয়ার পরে এখানে 16×96, 16টাকে আমরা কি লিখতে পারি, 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, তাহলে স্কোয়ারগুলো উঠে গেলে এটা 4 × 5 20। তাহলে এক্স যদি 20 হয়, তাহলে চার্জ কত হবে, 20 × 2 40, আর 3 × 20 60 স্টার্ট করলাম। নেক্সট কোশ্চেনে যাই। দুটি গোলকের প্রত্যেকটি হচ্ছে 1 কুলম করে আধান আছে, এই গোলক দুটিকে বায়ুতে পরস্পর থেকে কত দূরে রাখলে ওদের ক্রিয়াশীল বল 1 নিউটন হবে। তাহলে ফোর্স ইকুয়াল টু দিস, এসআইতে হচ্ছে সেই জন্য 1/4πε লিখবো। ফোর্সের ভ্যালু 1 নিউটন, এইটার ভ্যালু 9 × 10⁹, Q1 Q2 দুটোই 1, আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারটা উপরে উঠে যাবে, এটা এখানে রইলো। এটাকে আমরা 10⁸ করে নিলে তাহলে √90, আর এটা 10⁴ হয়ে যাবে, 8 থেকে 4 হবে, √90 ভ্যালু 3 × √10, যেটার ভ্যালু হচ্ছে এটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়া করবে? ধরে নাও ইলেকট্রনের আধান -4.8 10⁻⁸ স্ট্যাট কুলম, ইলেকট্রনের কক্ষের ব্যাসার্ধ এটা। তাহলে এখানে একটা প্রোটন আছে, এখানে ইলেকট্রন আছে, মুভ করছে, তাদের মধ্যে ফোর্স কি হবে, তো চার্জ × 4/r², সিজিএস ইউনিটে করলে এবারে ইলেকট্রনের চার্জও যা, প্রোটনের চার্জও তাই, জাস্ট অপোজিট সাইন হয়। তাহলে ম্যাগনিটিউড যদি নিই, দুটোই ই হয়ে যাচ্ছে, বাই ডিস্টেন্স স্কোয়ার। ই এর ভ্যালু হচ্ছে 4.8 10⁻10, আর ডিস্টেন্স হচ্ছে 10⁻8 সেন্টিমিটার। দুটোই সিজিএস ইউনিটে আছে, বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, চলে এলাম। ঠিক আছে? যদি যেখানে কোনো ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হবে, সেখানে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট কোশ্চেনে যাই। ইলেকট্রনের আধান ই, ভর এম, প্রতিটি জেডি আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। তাহলে জেডি মানে এখানে প্রোটন আছে, আর এই ইলেকট্রনটা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। ইলেকট্রনের বেগ কত আমাকে জানতে হবে। আচ্ছা, যখন বৃত্তপথে ঘোরে তখন আমরা জানি কেন্দ্রের দিকে একটা অভিকেন্দ্র বল কাজ করে, তাই তো? এইখানে অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে, না এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে স্থির তড়িৎ বল আছে, সেই স্থির তড়িৎ বল হচ্ছে ওর অভিকেন্দ্র বলের যোগান দেবে। তাহলে অভিকেন্দ্র বলের ফর্মুলা হচ্ছে mv²/r, আমরা ক্লাস 11-এ করেছি। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে চার্জ × চার্জ/r², যদি সিজিএসে করি, আমরা ওই কনস্ট্যান্টের এতে যাচ্ছি না, তাহলে আমাদের ফোর্সের এক্সপ্রেশন এইটা আসবে। এখানে আমরা কি করে দেব,
যদি ইকুয়াল করে দিই, এখান থেকে কি হচ্ছে, একটা আর কেটে যাবে, তাহলে জেড স্কোয়ার বাই আর, আর এমটা নামিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের চলে আসছে ভি স্কোয়ার ইকুয়াল টু দিস, তাহলে ভি ইকুয়াল টু রুট আন্ডার জেড স্কোয়ার বাই এম আর। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। নেক্সট কোশ্চেনে যাই। দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে +24 ইএসইউ সরি এবং 16 ইএসইউ, বায়ু মধ্যে এদের দূরত্ব 8 সেন্টিমিটার হলে এদের মধ্যে পারস্পরিক বল কত, এদের মধ্যে পারস্পরিক বল কত সেইটা আমাদের জানতে হবে। তাহলে কুলম্বের ফোর্স অনুযায়ী আমাদের ফোর্স হচ্ছে যে পারস্পরিক বল সেটা হচ্ছে 1/4 সরি সিজিএস ইউনিটে Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 এর ভ্যালু হচ্ছে আমাদের 24 আর একটা 16 আর মধ্যে ডিস্টেন্স আর স্কোয়ার, তাহলে 8 3 8 24 আর 8 2 16 3 2 6 6 সিজিএস এ হয়েছে তাই টাইম। নেক্সট কোশ্চেনে যাই। তিনটি আধান +10 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম, -20 মাইক্রোকুলম 2 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে আছে। মানে এটা একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে মাথায় তিনটে চার্জ আছে, একটা +10 মাইক্রোকুলম, -20 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম। আধানগুলি বায়ুমণ্ডলে অবস্থিত ধরে নিলে 10 মাইক্রোকুলমের উপর ক্রিয়াশীল বলের মান কত? এখানে ক্রিয়াশীল বলের মান কত জানতে হবে। আচ্ছা, এই -20 মাইক্রোকুলম এর উপরে কি ফোর্স দেবে? এটা মাইনাস, এটা প্লাস অ্যাট্রাকশন হবে, তাহলে F1টা হচ্ছে এই বরাবর হবে, আর এই 20 এই প্লাসের উপর কি হবে, রিপালশন করবে, তাহলে F2 এদিকে। এবার তাদের মানগুলো হচ্ছে একই হবে, কেননা ডিস্টেন্স সেম আর চার্জগুলো সেম আছে, শুধু ডিরেকশনটা ডিফারেন্ট হবে প্লাস মাইনাসের জন্য, তাহলে ম্যাগনিটিউডগুলো আমাদের সেম হচ্ছে। তাহলে এদের যদি আমি ভেক্টর কম্পোনেন্টে ভাঙি, এটা থিটা মানে এটা থিটা, তাহলে F1 এর দুটো কম্পোনেন্ট F1 cos থিটা আর F1 sin থিটা। সিমিলারলি এইটা থিটা মানে এই ওপরের এইটা থিটা, তাহলে এই বরাবর যদি এটা F2 ধরে থাকি, তাহলে F2 cos থিটা F2 sin থিটা। এবার F1 F2 এর ম্যাগনিটিউডটা তো সেম, তাহলে F1 sin থিটা আর F2 sin থিটা কেটে যাবে, পড়ে থাকছে আমার F1 cos থিটা F2 cos থিটা। তাহলে F1 cos থিটা F2 cos থিটা, দুটোর মান যেহেতু সমান আমি 2 নিয়ে নিলাম। এফ এর ভ্যালু হচ্ছে 1/4πε0 ইন্টু চার্জ ইন্টু চার্জ বাই ডিস্টেন্সের স্কোয়ার, আর cos থিটা থিটার ভ্যালু কত পাবো? cos থিটার ভ্যালু হচ্ছে ভূমি বাই অতিভুজ, টোটালটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এইখান দিয়ে যদি টানি এটা হবে 1 আর এটা হচ্ছে 2, 1/2। ক্লিয়ার? ভূমি বাই অতিভুজ করলে আমরা 1/2 পাচ্ছি। এবার এটাকে জাস্ট একটু ক্যালকুলেট করো, এই 2 2 4 এটা কেটে যাবে, এই হাফটা পড়ে থাকবে, 9/2 হচ্ছে, কারণ এর মানে হচ্ছে ওই 9 × 9টা আসবে এটা, আর এখানে কত হচ্ছে -6 হয়ে যাচ্ছে, কেননা -4 আর এই দুটোর জন্য -6, এই দুটোর জন্য -10 হচ্ছে, সেখান থেকে -6। ক্লিয়ার? সেখান থেকে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। আচ্ছা, এটা আরেকভাবে করা যেত, এখানে যেহেতু চার্জ দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট আছে, তাহলে এটা একটা ডাইপোল তৈরি হচ্ছে। ডাইপোল যদি হয়, ডাইপোলের মাঝখান বরাবরই তো এটা আছে, তাহলে ডাইপোলের মাঝখান বরাবর আমরা ইলেকট্রিক ফিল্ড জানি, ইলেকট্রিক ফিল্ডের সাথে এই চার্জটা গুণ করে দিলেও আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যেতাম। এবার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা যদি মনে না থাকে তখন এইভাবেই করে দেবো, আর যদি মনে থাকে তখন আমরা কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডের সাথে এই চার্জটা মাল্টিপল করলেও একই অ্যান্সার পাবো। নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে, 4Q আর Q আধান দুটির মধ্যে ব্যবধান 2R, অপর একটি আধান ক্যাপিটাল Q কে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। তাহলে প্লাস এই 4Q আর Q দুজনের মধ্যে ডিস্টেন্স 2R, এখানে ক্যাপিটাল কিউটা রাখা হলো। কিউ আধানের ওপর মোট বল 0 হলে কিউ এর মান, তাহলে এইখানে কিউ এর ওপরে মোট বল 0, এর ওপরে মোট বলটা তাহলে আমি বার করি, এর ওপর কে কে ফোর্স দিচ্ছে, ক্যাপিটাল কিউ ফোর্স দিচ্ছে আর 4Q ফোর্স দিচ্ছে, তাহলে 4Q যে ফোর্সটা দিচ্ছে সেটা হবে 1/4πε0 4Q × Q বাই ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2R, তাহলে 2R এর হোল স্কোয়ার হলো। আর ক্যাপিটাল কিউ এর ওপর ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এর মধ্যে ফোর্স কত হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, 1/4πε0টা কমন নিয়ে নিয়েছি, এখান থেকে স্মল কিউ আর আর স্কোয়ার দুটো কমন চলে যাচ্ছে, এখানে পড়ে আছে 4Q/4 আর এটা হচ্ছে কিউ, 4 ক্যান্সেল হচ্ছে, কিউ প্লাস কিউ। এবার মোট বল যেহেতু 0, তাহলে এটা 0 হতে হবে, এরা তো 0 নয়, তাহলে এই দুটোকে 0 হতে হবে, সেখান থেকে ক্যাপিটাল কিউ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি স্মল কিউ। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 1 ইউনিট মানে দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ একই সরলরেখায় অবস্থিত, তাহলে দুটো ঋণাত্মক আধান যাদের মান হচ্ছে -1 আর একটা প্লাস কিউ, তা একই সরলরেখায় আছে। প্লাস কিউ আধানকে কোথায় রাখলে সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থা থাকবে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমি
এই কিউটাকে রাখছি সেটা কোথায় রাখবো, এদের মাঝখানে রাখবো না এই লেফট হ্যান্ডে রাখবো না রাইট হ্যান্ডে রাখবো। যখন এই লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড দুটোর ক্ষেত্রেই একই ব্যাপার হবে, এইটার উপরে এটা তো প্লাস আর মাইনাস অ্যাট্রাকশন হবে, তাহলে এদিকে অ্যাট্রাকশন এটাও মাইনাস অ্যাট্রাকশন, দুটোই যদি অ্যাট্রাকশন হয় তাহলে কি হবে, একই দিকে হচ্ছে, সেখানে জিরো হওয়ার কথা গল্প চলে আসবে না। সাম্যাবস্থা মানে টোটাল ফোর্সটা জিরো হতে হবে, তো এখানে তো দুটো ফোর্স একই দিকে, তাহলে সেখানে তো ক্যান্সেল হওয়ার কোনো গল্পই নেই। কিন্তু যদি মাঝখানে হয় এই প্লাস এই মাইনাসে অ্যাট্রাকশন হবে, এই প্লাস এই মাইনাসে অ্যাট্রাকশন হবে, দুটো অপোজিট ফোর্স হচ্ছে, এখানে জিরো হতে পারে, তাই তো? তাহলে আমরা ধরে নিলাম যে এখান থেকে এক্স ডিস্টেন্সে ওকে রাখা হয়েছে যাতে সাম্যাবস্থায় থাকে। তাহলে কিউ থেকে ডিস্টেন্স এক্স, আর এই কিউ থেকে তাহলে আর মাইনাস এক্স হবে, সেখান থেকে ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এই কিউ কিউ কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার, রুট করে দিলে এক্স ইকুয়াল টু আর মাইনাস এক্স, এই এক্সটা পরে চলে আসলে টু এক্স ইকুয়ালস টু আর, তাহলে এক্স ইকুয়াল টু আর বাই টু। তার মানে কি হলো, ঠিক মাঝখানে ওই ক্যাপিটাল কিউটাকে রাখলে ও সাম্যাবস্থায় থাকবে। এখন গল্প হচ্ছে সেই সাম্যাবস্থার অবস্থানটা কি করে পাবো, কোথায় বলেছি জানো, মান কি হবে তাহলে এর মান যদি বার করতে চাই তাহলে এর সাথে আমি এই সরি মাইনাস ওয়ানের ওপরে টোটাল ফোর্সটা আমি বার করছি, সেই ফোর্সটা কী হবে, মানে এ এর ওপরে যা ফোর্স দেবে আর এ এর উপর ঠিক উল্টো ফোর্স দেবে, তবেই তো টোটাল সিস্টেমটা আমার স্টেবল থাকবে, তাই না? তাহলে মাইনাস ওয়ানের উপরে আমি ফোর্স বার করছি, তাহলে কিউ থেকে ডিস্টেন্স হচ্ছে আর বাই টু, আর এই ওয়ান থেকে ডিস্টেন্স হচ্ছে আর, সেখান থেকে ক্যালকুলেট করে কিউ এর ভ্যালু পেয়ে যাবো আমরা 0.4। এবারে এই স্টেবল যে কনফিগারেশনটা পেলাম, মানে সাম্যাবস্থাটা পেলাম, এটা কিন্তু স্টেবল নয়, আনস্টেবল, মানে এই যে সাম্যাবস্থা পেলাম এটা হচ্ছে আনস্টেবল, কারণ এখান থেকে একটু যদি চার্জটাকে ডিসপ্লেস করিস ও কিন্তু ওখানে আর ব্যাক করবে না, ও অন্য জায়গায় শিফট করে যাবে, ঠিক আছে? মানে কোনো দুদিকেই তো টানছে, এদিকেও টানছে এদিকেও টানছে, এর থেকে একটু যদি সরিয়ে দিই এদিকের টানটা বেশি হয়ে যাবে, চলে যাবে, বা এর থেকে এদিকে সরিয়ে দিলে এদিকের টান বেশি হয়ে যাবে, এদিকে চলে যাবে। সে আনস্টেবল ইকুইলিব্রিয়াম ক্লাস 11-এ ছিল, মনে আছে তো? মানে আনস্টেবল মানে হচ্ছে যে সাম্যাবস্থায় আছে তার থেকে একটু যদি ডিসপ্লেস করে দিই নতুন একটা সাম্যাবস্থায় চলে যাবে, তার মানে একে ছেড়ে দিলে ও নতুন একটা সাম্যাবস্থায় চলে যাবে, এটাকে বলছি আমরা আনস্টেবল বা অস্থির সাম্য। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে, দুটি একই পরিমাণের আধান সরি ডি ব্যবধানে অবস্থিত, দুটি একই পরিমাণের আধান ডি অবস্থিত, তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে রাখা হলো, এক্স দূরত্বে রাখা হলো। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করে যখন এক্স এর ভ্যালু এইটা। ক্লিয়ার? তাহলে সিম্পল, এই প্লাস কিউ, এই কিউ এর ওপরে আমার ফোর্স দিচ্ছে এদিকে, সিমিলারলি এই প্লাস কিউ এই ফোর্স দেবে এদিকে, এই এফটাকে এবার আমরা কম্পোনেন্টে ভেঙে নিই, এই অ্যাঙ্গেল থিটা মানে এটা থিটা, তাহলে এফ এর এই বরাবর কস থিটা আর উপরের দিকে সাইন থিটা। সিমিলারলি এই এফ এর এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেল থিটা মানে এফ কস থিটা, উপরে সাইন থিটা, তাহলে এফ কস থিটা দুটো কেটে যাবে কারণ এই চার্জ দুটো সেম আছে, ডিস্টেন্স সেম আছে, তাহলে ফোর্সের ম্যাগনিটিউড সেম, এফ কস থিটা পার্টটা কেটে গেল, রইল এফ সাইন থিটা, তাহলে টু এফ সাইন থিটা দুটোর জন্য টু এফ, এফ এর ভ্যালু কি হবে, এর সাথে ফোর্স কত, কিউ ইন্টু কিউ, কিউ ইন্টু কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার, এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে ডি, তাহলে এইটুখানি হচ্ছে ডি বাই টু, তাহলে এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাচ্ছে ফোর্সের ভ্যালু কিউ ইন্টু কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার। তারপরে রয়েছে সাইন থিটা, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস, পারপেন্ডিকুলার হচ্ছে এক্স আর হাইপোটেনিসটা হচ্ছে এইটা, এই দুটোকে জাস্ট বসে দিলাম, তাহলে এটা হোল টু দি পাওয়ার 3/2, এইটা এটা হচ্ছে ফোর্সের ভ্যালু, এর ওপর ফোর্স। কোশ্চেনটা আমাদের বলেছে সর্বাধিক ফোর্স কখন হবে, মানে তখন এক্স এর ভ্যালু এইটা, তাহলে এই ফোর্সটা কখন সর্বাধিক হবে, আর যেটা ক্লাস 12-এ শিখবে সেটা হচ্ছে যে কোনো কোনো কোয়ান্টিটির ভ্যালু সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে চাইলে ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হবে, তার সেকেন্ড ডেরিভেটিভের উপর ডিপেন্ড করে সেটা সর্বোচ্চ না সর্বনিম্ন সেটা আমরা দেখব, এটা ক্লাস 12-এর ম্যাথে আছে, শিখবে। এখন শুধু এটুকুই মনে রাখো যে আমাদের সর্বোচ্চ ভ্যালু যদি হতে হয় বা সর্বনিম্ন ভ্যালু যদি হয় ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হতে হবে, তাহলে সর্বোচ্চ ভ্যালুর জন্য ফার্স্ট ডেরিভেটিভ মানে এক্স এর রেসপেক্টে, একটা এক্সটাই তো আমাদের ভেরিয়েবল, এক্স এর রেসপেক্টে এই যে ফোর্সের ডেরিভেটিভটা জিরো হতে হবে। ক্লিয়ার? তাহলে ফোর্সের ভ্যালুটা আমি বসালাম, এই পার্টটা কনস্ট্যান্ট বাইরে দিয়ে দিলাম, এখানে এই দুটো প্রোডাক্ট আকারে আছে, এটাকে উপরে তুললে মাইনাস হবে, প্রোডাক্ট আকারে আছে, ডেরিভেটিভ এই ফর্মুলাটা জানা আছে, ক্লাস 11-এ ছিল আমাদের, ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি, এটাও এক্স এর ফাংশন, এটাও যদি এক্স এর ফাংশন হয় তাহলে ডেরিভেটিভের সময় একটা ডেরিভেটিভ হয় অন্যটা বসে থাকে, প্লাস অন্যটা ডেরিভেটিভ হলে এটা বসে থাকবে, মানে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু সেকেন্ডটা প্লাস প্রথমটা ইন্টু সেকেন্ডটার ডেরিভেটিভ, এটা মনে আছে? এখানে সেই জিনিসটাই করব, এই জিনিসটা তো চলে গেল, এখানে আমাদের দুটো জিনিস রয়েছে, এখানে আমাদের দুটো 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 কোয়ান্টিটি ইউ এটা এটা ভি,
তাহলে এক্স এর ডেরিভেটিভ 1 আর সেকেন্ডটা বসে রইলো, সিমিলারলি প্রথমটা বসলো। এটার ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, আবার এই ভিতরেরটা আমার ডেরিভেটিভ করে দিতে হবে। বোঝা যাচ্ছে? এইবারে আমি এটা কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর হোল টু দি পাওয়ার মাইনাস 5/2, এটাকে কমন নিলাম। তাহলে এখানে -3/2, তাহলে -5/2 মানে +1 হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর। -5/2 জোর করে কমন নিয়েছি তো, তাহলে এইটা ছিল -3/2, তাহলে -5/2 আর এখানে পাওয়ার আছে 1, তাহলে 1 আর -5/2 গুণ যোগ করলে হবে -3/2। এখানে -5/2 চলে গেলে -3 এক্স স্কোয়ার, এই 2 2 কেটে গিয়েছে, এক্স এক্স মিলে এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে -2x² এটা ডি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু 0, এই পার্টটা ওপরে চলে যাচ্ছে, তাহলে 2x² ইকুয়াল টু ডি স্কোয়ার বাই ফোর, এই দুইটা নিচে চলে আসবে, এখান থেকে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাবো d/2√2। আশা করি বোঝা গিয়েছে। নেক্সট কোশ্চেনে যাই। তড়িৎ ক্ষেত্র তড়িৎ বড়লেখা থেকে কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে +20 ইউনিট আধানকে -30 ইউনিট আধান থেকে 4 সেমি দূরে, -30 সেমি আধানকে 4 সেমি দূরে রাখা হলে এদের সংযোগী সরলরেখার ওপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে? -30 ইউনিটের বিপরীত দিকে, সরি, তার মানে কি বলছে, -20 ইউনিট আমার রয়েছে, -20 ইউনিট আধানকে -30 ইউনিট আধান থেকে 4 সেন্টিমিটার দূরে রাখা হলে এদের সংযোগী সরলরেখার ওপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে? তার মানে +20 ইউনিট আধান, -30 ইউনিট আধান দুটো রয়েছে 4 সেন্টিমিটার দূরে। এবারে এইটা যদি প্লাস হয়, এর থেকে ইলেকট্রিক ফিল্ড বার হবে, তাহলে প্লাসের জন্য এই বাইরের দিকে আর মাইনাসের জন্য ওইদিকে, তাহলে দুটো দুদিকে আছে, এইখানে 0 হতে পারে। এবারে এখানে কি হচ্ছে, প্লাসের জন্য বাইরের দিকে ই প্লাস আর মাইনাসের জন্য এদিকে দুটো একই দিকে, এখানে কিন্তু 0 হবে না। এখানে মাইনাসের জন্য এইদিকে আর প্লাসের জন্য এইদিকে, এখানে 0 হতে পারে, তাহলে 1 আর 3 নম্বরে 0 হতে পারে, আর 2 নম্বরে 0 হবে না। এবার আমরা ধরলাম যে এখান থেকে x দূরত্বে 1 বা 3 এ 0 হবে, তো আমি এখান থেকে ধরলাম যে x দূরত্বে 0 হচ্ছে, তার মানে কি এর ওপরে ই প্লাস আর ই মাইনাস দুটো ইকুয়াল হতে হবে। তাহলে ই প্লাস কত হবে না, এখান থেকে x দূরত্বে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে চার্জ বাই ডিস্টেন্স স্কোয়ার। সিমিলারলি এখান থেকে এইটা কত হবে, 4 + x, x + 4, এটা এখান থেকে ক্যালকুলেশন করে আলটিমেটলি আমরা x এর ভ্যালুটা এরকম পাবো। এই জাস্ট সিদ্ধারাচার্যের যে সূত্রটা মনে আছে নিশ্চয়ই, x² + bx + c = যদি 0 হয়, x = -b ± √b² - 4ca/2a, সেটা বসাও, বসালে x এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো যে কত ডিস্টেন্স, মানে এখান থেকে এটা। এখানে একটা জিনিস বলে রাখি, আমি যে x এর ভ্যালুটা বার করলাম, এটা যদি মাইনাস আসতো, তার মানে কি, আমরা যেদিকে প্লাস ধরেছি তার উল্টো দিকে তখন কাউন্টটা করতে হবে। ক্লিয়ার? সাপোজ এটা -7, এটা সরি সাপোজ এটা -17 এলো, তার মানে বুঝতে হবে যে আমি যেদিকে ধরেছি এক্সটা তার অপোজিটে হচ্ছে, তাহলে এখান থেকে -17 মানে সেখান থেকে 4 বাদ দিয়ে দেবো, বাকি যেটা 13 পয়েন্ট সামথিং, তাহলে আমরা অ্যান্সার বলবো -30 থেকে 13 পয়েন্ট সামথিং ডান দিকে আছে বা বাইরের দিকে আছে। ক্লিয়ার? এখানে যেহেতু আমরা যেটা ধরেছি সেটাই অ্যান্সার এসছে, তার মানে এই দিক থেকেই এদিকে রয়েছে, সেই জন্য অ্যান্সার লিখেছে -30 ইউনিটের বিপরীতে, মানে যেদিকে তার উল্টো দিকে, +20 থেকে বাইরের দিকে, এইভাবে আমরা অ্যান্সারটা লিখবো। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাই। বলছে পরস্পরের সঙ্গে 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের একটিতে 1800 ভোল্ট বিভব আহিত করা হলো, মানে দুটো প্লেট আছে, এই প্লেটে একটা ভোল্টেজ দেওয়া হলো 1800 ভোল্ট, আর এই প্লেটে আমরা গ্রাউন্ড করে দিলাম, এই যে অপর প্লেটটা পৃথিবীর সাথে যুক্ত করা হলো, তার মানে 0 ভোল্ট, তাহলে বিভব পার্থক্য কত, 1800। তাহলে সেই এখানে আমরা যদি সেন্টিমিটার মানে সিজিএস ইউনিটে যাই, তাহলে ভোল্টেজ, ভোল্ট থেকে যদি এসি ভোল্টে যাই, তাহলে 1/300 দিয়ে গুণ করে দেব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6 ESU ভোল্ট। ক্লিয়ার? এবার এই রিলেশনটা মনে আছে যে ইলেকট্রিক ফিল্ড সমান হচ্ছে ভোল্টেজ বাই ডিস্টেন্স, তাহলে ভোল্টেজটা হচ্ছে 6 পেলাম আর ডিস্টেন্সটা 2 সেন্টিমিটার, আমরা সিজিএসই করছি, তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম 3 ডাইন পার স্ট্যাট কুলম্ব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। একটি আলফা কণার আধান দিয়ে দিয়েছে, তড়িৎ ক্ষেত্র দিয়েছে, তাহলে বল কত? তাহলে বল ইকুয়ালস টু আমরা জানি চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, তাহলে চার্জের ভ্যালু জানি, ইলেকট্রিক ফিল্ড জানি, গুণ করে দিলাম, পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেনে যাই। একটি পজিট্রন এবং একটি ইলেকট্রন পরস্পর থেকে 10⁻⁻8 মিটার দূরে থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করে, তাহলে একটা প্লাস ই প্লাস আর এই মাইনাস -8 মিটার দূরে থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করে। দ্বিমেরু ভ্রামকের মান কত আছে? দ্বিমেরু ভ্রামকের মান মনে আছে, ডাইপোল মোমেন্ট ইকুয়ালস টু ছিল Q × L, L হচ্ছে ওদের মধ্যে ডিস্টেন্স, যেটা মাইনাস থেকে প্লাসের দিকে নেওয়া হয়,
আর কিউটা তো হচ্ছে চার্জ, তাহলে কিউ ইন্টু এল, কিউ এর ভ্যালু বসালাম আর ডিস্টেন্সের ভ্যালু বসালাম, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেনে যাই। একটি এইচসিএল অণু তড়িৎ দ্বিমেরুকের ভ্রামকের ভ্যালুটা দিয়ে দিয়েছে, যেখানে এইচসিএল এর অণুর দুটি সমান ও বিপরীত আধান তড়িৎগ্রস্ত দ্বিমেরু গঠন করেছে। এইচটা প্লাস হয়, সিএলটা মাইনাস হয়, তাহলে ইকুয়াল আর অপোজিট চার্জ, তাহলে এটা দ্বিমেরু গঠন করছে। দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু কিউএল, সেখান থেকে আমরা চার্জটা পেয়ে যাব। পি এর ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা চার্জের ভ্যালুটা পেয়ে যাব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে যাই। একটি তড়িৎ দ্বিমেরু এত সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকলে এই টর্ক অনুভব করে। তাহলে টর্কের ভ্যালু দিয়েছে, এই মানে এই তড়িৎ ক্ষেত্রে যদি একটা ডাইপোল থাকে তাহলে একটা টর্ক অনুভব করবে। তাহলে টর্কের ভ্যালু দিয়েছে আর আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দিয়েছে, সেখান থেকে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান বার করতে হবে। টর্কের সাথে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন ছিল টাউ ইকুয়াল টু পি কস ই, তাহলে ক্রস প্রোডাক্টে আমাদের সাইন থিটা আছে, তাহলে সেখান থেকে পেলাম পিই সাইন থিটা, সেখান থেকে পেলাম পিই সাইন থিটা, তাই তো? তাহলে পি ইকুয়াল টু হচ্ছে টাউ বাই ই সাইন থিটা, টাউ এর ভ্যালু বসালাম, ই এর ভ্যালু বসালাম, সাইন থিটার ভ্যালু বসালাম, ক্যালকুলেট করলাম, চলে এলো। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে, আচ্ছা এটা একটু বড় কোশ্চেন, পড়তে সময় লাগবে। দেখো, এল দৈর্ঘ্যের একটি হালকা দণ্ডের দুপ্রান্তে এম ভরের দুটি কণা যুক্ত করে একটি তড়িৎদ্বিমেরু গঠন করা হয়েছে। এল দৈর্ঘ্যের একটা দণ্ড ছিল, সেখানে প্লাস কিউ মাইনাস কিউ চার্জ দিয়ে এম ভর আছে এদের, একটা তড়িৎদ্বিমেরুর গঠন করা হয়েছে। এবারে এটিকে একটি সুষম তড়িৎক্ষেত্রের সঙ্গে এমনভাবে স্থাপন করা হলো যাতে অক্ষ তড়িৎক্ষেত্রের সাথে অনুভূমিকের সমান্তরাল থাকে। তাহলে তড়িৎক্ষেত্রের সাথে ও একই দিকে আছে। তড়িৎদ্বিমেরুটি সামান্য ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলো, এইটা সামান্য থিটা অ্যাঙ্গেল করে ঘোরানো হলো, ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলো। দেখাও যে অল্প কৌণিক সরণের জন্য, এই যে থিটার যে কৌণিক সরণ, তার জন্য দ্বিমেরু ভ্রামকটা সরল দোল গতিতে আন্দোলিত হতে থাকবে। এই দোলনের পর্যায়কাল কত জানতে চেয়েছে। আচ্ছা, যখনই আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা ইলেকট্রিক ফিল্ডে দিই, সেখানে একটা টর্ক কাজ করে, সেই টর্ক ইকুয়াল টু একটু আগেই আমরা বার করলাম পিই সাইন থিটা, তাই তো? পিই সাইন থিটা। তাহলে এটা যদি পিই সাইন থিটা হয়, টর্ক মানে কি? টর্ক মানে হচ্ছে কৌণিক মোশনে, মানে যখন সার্কুলার মোশন হয় তার ক্ষেত্রে ফোর্স, মানে আমাদের লিনিয়ার মোশনে যেটা ফোর্স, সার্কুলার মোশনে সেটা হচ্ছে টর্ক। তাহলে ফোর্সের জায়গায় আমরা কি লিখতাম? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে টর্কের জায়গায় কি লিখবো? আই, মোমেন্টাম, মনে আছে? জড়তা ভ্রামক বাংলায় যাকে বলে। তাহলে মোমেন্টাম বা জড়তা ভ্রামক, আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইন রোটেশনাল মোশন। ওকে। আর পিই, পি পি মানে হচ্ছে কিউ ইন্টু এল ই, আর সাইন থিটার ভ্যালু থিটা হবে, যখন থিটা খুব ছোট হয় সাইন থিটার ভ্যালু থিটা হয়। এইবারে এই আয়ের ভ্যালুটা কত? আয়ের ভ্যালু হবে মাস ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার, এই টোটালটা তো এল, তাহলে এটা যদি এম হয় এটা হবে এল বাই টু, তাহলে মাস ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার এল বাই টু হোল স্কোয়ার, মাস ইন্টু, এবার এর সাথে একই জিনিস দুই গুণ হবে, দুই গুণ করলে এম এল স্কোয়ার বাই টু, তাহলে এটা হয়ে গেল এম এল স্কোয়ার বাই টু, এটার ভ্যালু বসলো, এখান থেকে আমরা ডি টু থিটা দুই, এটার ভ্যালু এটা পেলাম। জাস্ট এমটা এর নিচে চলে আসছে, দুইটা উপরে উঠে যাচ্ছে, একটা এল কেটে যাবে, যেহেতু এখানে এল আছে, এটা এল স্কোয়ার আছে, একটা এল কেটে যাচ্ছে, এটা আসছে। সেখান থেকে আমরা রিলেশনটা এটা একই জিনিস লিখলাম। এইবারে আমরা এটাকে লিখতে পারি টু, এটা কি জিনিস হলো? একই জিনিস হলো, ও সরি, একই জিনিস। এটাকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার থিটা, ওমেগা স্কোয়ার থিটা। তাহলে এই যে ফরমেশনটা হচ্ছে, এটা হচ্ছে একটা দোলগতির ফরমেশন, তাহলে আমরা বলতে পারি যে এই মোশনটা হচ্ছে একটা দোলগতি হচ্ছে। ক্লিয়ার? এই যে দোলগতি হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগার ভ্যালুটা হয়ে যাচ্ছে রুট আন্ডার দিস। তাহলে পর্যায়কালটা কি হবে? পর্যায়কাল হয় টু পাই বাই ওমেগা। তাহলে টু পাই বাই যদি ওমেগা বলি, তাহলে আমাদের ওমেগার ভ্যালুটা বসিয়ে দিলে এই চলে আসবে। ঠিক আছে? তার মানে কি ব্যাপারটা হলো, এইরকম একটা তড়িৎ দ্বিমেরু ছিল, সেখানে ইলেকট্রিক ফিল্ডের সাথে আমার অ্যালাইন প্রথমে ছিল একই দিকে, মানে স্টেবল ছিল, তাকে আমরা কি করলাম? একটু আনস্টেবল করলাম, একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে সেটা সরল দোলগতিতে, মানে ও আবার তো টানবে, চেঞ্জ করলে আবার টানবে, এবারে ইনার্শিয়ার জন্য দিকে চলে আসবে, যার ফলে এটা সরল দোলগতি এরকম হতে থাকবে। সিমিলারলি এই এনটা এরকম হতে থাকবে। সো ফাইনালি আমরা অ্যান্সারটা, পর্যায়কালটা আমরা এটা পাবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে?
পি মানে ডাইপোল মোমেন্টের ভ্যালু দিয়েছে, দ্বিমেরু ভ্রামকের ভ্যালু দিয়েছে, তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, তড়িৎ ক্ষেত্রের মানও দিয়ে দিয়েছে। তাহলে ডাইপোল মোমেন্ট পি দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড ই দিয়েছে, তড়িৎ দ্বিমেরুর উপর টর্ক কত হবে, টর্ক মানে হচ্ছে আমাদের পি ক্রস ই। তাহলে পি এর ভ্যালু বসালাম, ই এর ভ্যালু বসালাম, 10⁻+7 10⁻−7 কেটে যাবে, এইটা ক্রস এইটা। আর ক্রস প্রোডাক্ট আমরা ভেক্টরে শিখেছি খুব ভালোভাবেই, সেটা জাস্ট ইউজ করে দাও, দিলে আনসারটা পেয়ে যাবে। টর্কের মান চেয়েছে, টর্কের মান চেয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল টর্ক যেখানে ভেক্টর কোয়ান্টিটি। এবার মান যদি বলে রুট আন্ডার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। ঠিক আছে, মনে আছে নিশ্চয়ই আই ক্যাপের যখন করব এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, যে ক্যাপের জন্য যখন করবো -2 × 1 -5 × 1, কে ক্যাপের সঙ্গে এইটার সাথে এটা গুণ মাইনাস এইটার সাথে এটা গুণ। আশা করি মনে আছে। নেক্সট কোশ্চেনে যাই, কি বলছে পরাবিদ্যুৎ থেকে কোশ্চেন। বায়ু মাধ্যমে দুটি আদানের মধ্যে ক্রিয়াশীল বল এফ, দুটো আদান আছে, তারা যখন বায়ু মাধ্যমে আছে তাদের মধ্যে যে বলটা সেটা হচ্ছে এফ। এই আধান দুটিকে সমদূরত্বে কাঁচ মাধ্যমে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। এবার এই দুটোকেই আমরা যদি কাঁচ মাধ্যমে নিয়ে চলে যাই তখন তার বলটা কত হবে সেটা জানতে চেয়েছে। তা কাঁচ মাধ্যমের পরবর্তী দিয়ে দিয়েছে। তাহলে বায়ু মাধ্যমে যখন হচ্ছে তখন 1/4πε0 Q1 Q2/r²। আর যখন কাঁচ মাধ্যমে সেটা হয়ে যাবে এপসাইলন। এবার কে ইকুয়াল টু এপসাইলন/এপসাইলন নট, তাহলে এপসাইলনের মান কত হচ্ছে কে ইন্টু এপসাইলন নট। তাহলে এই এপসাইলনের জায়গায় যদি আমরা বসাই কে ইন্টু এপসাইলন নট হবে, এপসাইলন নটটাকে দিয়ে দিলে তাহলে এইটা আর এইটা মিলিয়ে হয়ে যাচ্ছে এফ, আর এখানে কেটা পড়ে আছে, তাহলে এফ বাই কে, কে এর ভ্যালু কত 8, তাহলে এফ বাই 8। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। +40 এসইউ এবং -35 এসইউ আধান পরস্পর থেকে 10 সেমি দূরে থেকে পরস্পরের ওপর 4 ডাইন বল প্রয়োগ করে। তাহলে +40 এসইউ -35 এসইউ আধান পরস্পর থেকে 10 সেমি দূরে থেকে পরস্পরের ওপর 4 ডাইন বল প্রয়োগ করছে। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক নির্ণয় করতে হবে। আচ্ছা, ফোর্সের ভ্যালু হচ্ছে এইটা 1/k, K1 K2/r²। সিজিএস ইউনিটে যদি যাই সেখান থেকে কে ইকুয়াল টু এটা হচ্ছে এফ এর ভ্যালু 4 ডাইন, Q1 Q2 ভ্যালু ইএসইউ আধানে আছে, ডিস্টেন্সটা সেন্টিমিটারে আছে, বসিয়ে দিলাম। এই 4 এখানে কেটে গেল 10 10 10 কেটে যাচ্ছে, এখান থেকে কাটলে এটা 7/2 মানে 3.5। ক্লিয়ার, সিম্পল। নেক্সট কোশ্চেনে যাই। ফ্লাক্স আর গাউসের উপপাদ্য থেকে কোশ্চেনটা দিয়েছে, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র তাহলে 200, আর এক্স অক্ষ বরাবর জন্য এক্স ক্যাপ। ওয়াই জেড তলে অবস্থিত 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই জেড তলে আছে মানে তার পারপেন্ডিকুলার তার ডিরেকশন হয়, তার মানে ডিরেকশনটা হবে এক্স ক্যাপ। 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে 20 সেন্টিমিটার যদি হয় মিটারে গেলে 0.2, তাহলে 0.2 × 0.2 ওর হচ্ছে এরিয়া, 0.04 হচ্ছে এরিয়া হয়ে যাচ্ছে। সেখান থেকে ফ্লাক্স ইকুয়াল টু ই ডট ডিএস করবো, ই এর ভ্যালু এইটা, ডিএস এর ভ্যালু এরিয়ার ভ্যালু এইটা, ডট করলে এক্স এর সাথে এক্স ডট করলে 1, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8। নেক্সট কোশ্চেনে যাই। 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্র হচ্ছে 12 মাইক্রোকুলম পরিমাণের একটি বিন্দু আধান থাকলে ঘনকের প্রতিতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে মোট ফ্লাক্স হচ্ছে এইটা, এবার প্রতিতলের মধ্যে কি হবে, 6টা তল আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে এক একটাতে হবে 1/6 Q/ε0। তাহলে কিউ এর ভ্যালু এইটা আছে, এপসাইলনের মানটা হচ্ছে এইটা 8.854 × 10⁻12। এটা কোথা থেকে পাবো, এই যে 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹, তাহলে এপসাইলন এর মান হচ্ছে 1/4π9 × 10⁹। এটা ক্যালকুলেটরে বসালে এইরকম ভ্যালু পেয়ে যাবে। তাহলে এপসাইলন নটের ভ্যালুটা যদি বসিয়ে দিই ফাইনালি আমরা এই অ্যান্সারটা পাবো। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে, এরিয়া দিয়ে দিয়েছে, তড়িৎ ফ্লাক্স কত হবে। সিম্পলি ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টের সময় আমাদের মনে আছে আই এর সাথে I1, জে এর সাথে J1, কে এর সাথে K1 আর অন্য হলে 0। তাহলে আই এর সাথে I1 করলে 30 ইউনিট। নেক্সট কোশ্চেনে যাই। একটি সুষম তড়িৎ ক্ষেত্র যেখানে আই জে কে প্রচলিত অর্থে ব্যবহৃত, এই তড়িৎ ক্ষেত্রে ওয়াই জেড তলে এত ক্ষেত্রফলের মধ্যে তড়িৎ। তাহলে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, এরিয়াটা হচ্ছে কি বলেছে আমাদের ওয়াই জেড তল মানে এক্স ক্যাপ হবে, পারপেন্ডিকুলার ডিরেকশনটা হয়, তাহলে ফ্লাক্স ইকুয়াল টু ই ডট ডিএস, ই এর ভ্যালুটা বসলাম, ডিএস এর ভ্যালু বসলাম, অ্যান্সার পেয়ে গেলাম। আশা করি বোঝা গিয়েছে। এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর এই রিলেটেড কোশ্চেন যদি সলভ করতে অসুবিধা হয় কমেন্টে কমেন্ট করতে পারো, ঠিক আছে।
ওকে, আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে পরের সেটটা, প্রবলেম সেট 2টা সলভ করব। This is all about me, and this is my contact details, and this is my YouTube channel details. Go to this channel, you will be get the others video like that. Like this session if you benefited from this video. Share this video to your friends such that he or she also get benefit from this video. Subscribe this channel if you new in this channel, and those already subscribed, thanks for subscription. Press the bell icon to get the notification of upcoming video. So take care. We will meet in the next video as soon as possible. Thank you.